প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা মূলত রাজনীতি কোন পর্যায়ে কি দাঁড়াচ্ছে, নির্বাচন বা সংস্কার নিয়ে। আপনারা জানেন যে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। বিএনপি বৈঠকের পরে একটা রিয়াকশন দিয়েছে। সরকারের পক্ষ থেকেও আমরা তাদের রিয়াকশন পেয়েছি। এইগুলো নিয়েই আজকে আলোচনা করব। মূলত আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি, পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাই। রেজাউল করিম রনি, বিএনপির সাথে তো বৈঠক হলো। বিএনপি দীর্ঘদিন ধরেই বলে আসছিল যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এবং একটা পরিষ্কার রোডম্যাপ চাই। এটাও আজকেও সেইটা দাবিটাই তুলেছেন তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে। কিন্তু বৈঠক থেকে বের হয়ে তারা যেটা বলেছেন যে আলোচনায় তারা একেবারেই সন্তুষ্ট নয়। কি বার্তা পাচ্ছেন? ধন্যবাদ যে যেখান থেকে শুনছেন আমাদেরকে, সবাইকে শুভেচ্ছা। দেখেন, একেবারেই সন্তুষ্ট নয় কথাটা, এটা যেরকম বলেছেন আরেকটা কথাও কিন্তু বলেছেন যে প্রধান উপদেষ্টা যখন বলেছেন নির্বাচন ডিসেম্বর টু জুন এর মধ্যেই হবে, তো ডিসেম্বরে হবে না এটা কিন্তু বলেন নাই, বা হওয়া যাবে না বা হওয়া সম্ভব না এটা কিন্তু বলেনি। তো উনি বলতেছেন যে যে কোনো মূল্যে জুনের আগেই উনি নির্বাচনটা সেরে ফেলতে চান। কিন্তু বিএনপির জন্য হলো যে কাট অফ লাইন হলো আপনার ডিসেম্বর, এর বাইরে যাবে না। এখন দেখেন, নির্বাচনের ব্যাপারে কথা বলাটা এখন আমি মনে করি যে সবচেয়ে দুঃখজনক ঘটনার একটা। কারণ হলো আপনি দীর্ঘ সময় একটা ভোটাধিকার বঞ্চিত বিশাল জনগোষ্ঠী যাদের বয়স 35-40 হয়েছে, তারাও ভোট দিতে পারেনি, বিপুল জনগোষ্ঠী ভোট দিতে পারেনি। এবং এই দীর্ঘ সময় ভোটাধিকার বঞ্চিত একটা জনগোষ্ঠী এক ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা অভ্যুত্থান ঘটায় ফ্যাসিবাদের পতন হইল। এখন আপনি গণতন্ত্র পুনরুদ্ধারের দিকে যাবেন, আপনি সংস্কার বলছেন, মানে আপনি রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ার দিকে যাবেন। তাহলে আপনি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাবেন, সেই ক্ষেত্রে ইলেকশনটা তো একটা প্রাইমারি ব্যাপার হলো, মানে গণতন্ত্রের অনেক সমস্যা আছে, কিন্তু গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আইকনিক ব্যাপার হলো স্বাধীন নির্বাচন, যার মধ্য দিয়ে জনগণ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এটা হলো গণতন্ত্রের সবচেয়ে আইকনিক ব্যাপার। এখন আপনি ফ্যাসিবাদের পতনের পরে একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাবেন, সেখানে ইলেকশন আলোচনার ইস্যু হবে কেন? কারণ এটা তো আপনার ম্যান্ডেটরি। এটা স্যার ধরেন তর্কের খাতিরে ধরে নিই, আপনি বিএনপির কথা বাদ দেন, এই সরকার ধরেন ইলেকশন দিল না, কি করবে এই সরকার? কি করবে কেননা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আপনি ধরেন ইলেকশন যদি না দেন, ইলেকশন যদি না হয় একটা দেশে, তখন যে ঘটনাটা ঘটে সেটা হলো আপনার মানে ভোটের অনুপস্থিতি যেটা করে সেটা হলো যেই ক্ষমতায় থাকে, যে ক্ষমতায় থেকে এই কাজটা করে, তার ক্ষমতাটা কলাপস হয়ে যায়, তার ক্ষমতার যে লেজিটিমেসি সেইটা একদমই কলাপস হয়ে যায় এবং পুরা সিস্টেমটা পাল্টে যায়। তো ফলে এই জন্যই আপনার ভোটারবিহীন আপনার নির্বাচনের সংস্কৃতি এবং ভোটবিহীন ক্ষমতার সংস্কৃতি, এগুলো ফ্যাসিবাদী সংস্কৃতি, এগুলো ফ্যাসিবাদী বৈশিষ্ট্য। তো ফলে এই বৈশিষ্ট্যগুলো আর চলবে না। এখন আপনার এখন প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো যে সংস্কার বনাম নির্বাচন। এই যে সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হইলো, দাঁড় করানোর মধ্য দিয়ে একটা গ্রুপ দাঁড়াইলো, না সংস্কার না নির্বাচন ক্ষমতা। এটা ডেঞ্জারাস। আপনি সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর উপর চাপ প্রয়োগ করেন, তাতে কোনো আপত্তি নেই, এবং সেটাতে জনগণেরও খুব একটা আপত্তি নাই। কিন্তু সংস্কারটাকে একটা অজুহাত হিসাবে ব্যবহার করে যারা, এবং এই যে 8 মাস হয়ে গেল গভর্নমেন্টের, 8-9 মাস হতে যাচ্ছে, তাই না? এখানে সংস্কারের প্রথম ধাপ হওয়া উচিত কী ছিল? সেটা আওয়ামী লীগের বিচার। আওয়ামী লীগের বিচার বলতে আমরা বলতেছি সার্বিক অর্থে বিচার। মানে ধরেন এই জুডিশিয়ারি থেকে শুরু করে, ব্যুরোক্রেসি থেকে শুরু করে, টাকা পাচার থেকে শুরু করে, শুধুমাত্র ফৌজদারি অপরাধের বিচার না, গুম খুন বা হত্যা ধর্ষণ এগুলোর বিচার না, সার্বিক অর্থে বিচার। সার্বিক অর্থে যদি আপনি বিচার করতে পারতেন তাইলেই তো দেশ সংস্কার হয়ে যায়। মানে দেশ সংস্কার, দেশ গঠন তো খুব সহজ। আওয়ামী লীগ যা করছে আপনি তা করবেন না, দেশ দাঁড়ায় যাবে। হিসাব তো সহজ। এইটাকে এত জটিল রকেট সায়েন্স বানানো তো কিছু নাই। এবং জনগণের কাছ থেকে ক্ষমতাকে সরানোর যে কোনো চক্র, সেইটা আপনি পলিটিক্যাল পার্টিগুলো দিয়ে যদি করেন বা নন পলিটিক্যাল পার্টিগুলো দিয়ে যদি করেন, সেটা একটা ডেঞ্জারাস প্রবণতা। ফলে ইলেকশন
এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোটা হইলো এখানে পলিটিক্যাল গণতান্ত্রিক প্রসেসটাকে ক্ষতিগ্রস্ত করার একটা মানে ধরেন পরিকল্পিত এজেন্ডা। তো এইটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আবার আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যাপারে জনগণের এক ধরনের অনাস্থা আছে। সেই অনাস্থার সুযোগ নিয়ে এখানে একটা নন পলিটিক্যাল পাওয়ার সিন্ডিকেট গইরা উঠা তারা ইউনুসকে 10 বছর 5 বছর 100 বছর দেখতে চাই। এই যে হাইপটা আপনার কি ক্ষতিটা করবে, এই হাইপটা ক্ষতিটা নিয়ে আমরা আপনার কাছে আসবো। আচ্ছা, তাহলে আগে এখানে শেষ করি। ফলে এখন যে রিয়াকশনটা দাঁড়াইলো সেই রিয়াকশনটাকে আমি খানিকটা পলিটিক্যাল রেটরিক্স আকারে দেখতে চাই। কারণ হইলো আপনার ইলেকশন না দিয়ে গভর্নমেন্টের আর কোনো পথ নাই। কারণ এই গভর্নমেন্টের আরেকটা ব্যাপার হইলো, এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয়, এই ব্যর্থতার দায় কি গভর্নমেন্টের? সবার। কারণ কি, এই সরকার হইলো অভ্যুত্থানের সম্মিলিত শক্তির সরকার। কিন্তু এই গভর্নমেন্ট যদি সফল হয়, সেই সফলতার ক্রেডিট যদি গুটি কয়েক দল একটা দল এনজয় করে, সেইটা তো ধরেন এই সরকার নিরপেক্ষতা নষ্ট করবে এবং অভ্যুত্থানের ঐক্যের মধ্য দিয়ে যে ধরনের জাতি গঠনের সুযোগ তৈরি হয়েছিল, সেই সুযোগ নষ্টের দায়ভার এই সরকারের উপরও বর্তাবে এবং তাদের যে এলাই যারা থাকবে, হ্যাঁ, রাজনৈতিক পার্টি নামে, তাদের উপরও বর্তাবে। ফলে 1 নাম্বার দায়িত্ব হলো আপনি সংস্কার করেন, আপনি নির্বাচন করেন, যাই করেন, আপনাকে রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে। এবং রাজনৈতিক ঐক্য ধরে রাখার জন্য আপনাকে এমন একটা নির্বাচনের দিকে যাইতে হবে যে নির্বাচনে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। হ্যাঁ, শুধু দেখানো নির্বাচন হইলে হবে না, আওয়ামী মডেলের, এটা রিয়েলি ভোটাধিকার প্রয়োগ করতে পারে স্বাধীনভাবে, সেই রকম একটা নির্বাচন হইতে হবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর জায়েদুর রহমান। আপনি কিভাবে দেখেন বিশেষ করে বিএনপির যে এই অবস্থান এবং সরকারের অবস্থান একই জায়গায়? আমি দেখতে পাচ্ছি যে বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে যে তার ডিসেম্বরে নির্বাচন চাই। সরকার কিন্তু পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে তাদের রোডম্যাপ হচ্ছে ডিসেম্বর থেকে জুন। এটা সংস্কারের উপর বা ঐক্যমত্যের উপর ভিত্তি করে হবে, ডিসেম্বরও হতে পারে, পরেও হতে পারে। কিন্তু এই যে বিএনপির মতো একটা বড় দল যে যখন কথা বলে আসে, আনুষ্ঠানিকভাবে কথা বলে আসে এবং যখন বের হয়ে বলে আমরা সন্তুষ্ট নই, একেবারেই সন্তুষ্ট নই, সেক্ষেত্রে আসলে জনগণের মধ্যে কি বার্তা যায়? ধন্যবাদ। শুরুতে একটা কথা একটু বলে রাখা ভালো, রাজনীতিবিদদের সব কথাকে ঠিক আক্ষরিক অর্থে নিয়ে ফেলা ঠিক হবে না। সারা পৃথিবীতে রাজনীতিতে রেটরিক থাকে। এই রেটরিক যে সবসময় শতভাগ ভুল তা না। কখনো কখনো একেবারে কোনো চিন্তা আপনার মাথায় নাই সেটা বলে দিতে পারেন, কখনো কখনো মাথায় যে চিন্তা আছে সেটা কিছুটা এক্সেজারেট করে বলতে পারেন, কখনো কখনো যে চিন্তা আছে সেটাকে ডাউনটোন করে বলতে পারেন। এরকম নানান কিছু পলিটিক্যাল পার্টিগুলো তাদের পলিটিক্সের স্বার্থে করে, এটাই নিয়ম। যেমন ট্রাম্প ট্যারিফ ঘোষণা করে দিয়েছে, আমার খুব ধারণা এটা যে ট্রাম্প জানতো এটা ধরে রাখতে পারবে না, গ্লোবাল সিস্টেমটা যেভাবে কাজ করে এভাবে আসলে এটা ধরে রাখা যাবে না। কিন্তু সে করলো কি, এর মাধ্যমে একটা পলিটিক্যাল গেইন, আমি এইটাই করে ফেলবো, একটা পলিটিক্যাল গেইন কিন্তু পেয়ে গেল তার যে ভোটাররা আছে তাদের কাছ থেকে। তো এইভাবেই পলিটিক্স কাজ করে সারা পৃথিবীতে, কম আর বেশি। এখন যারা মির্জা ফখরুল যেটা বলেছেন, আমি ওনার ব্রিফিংটা দেখলাম, আবার ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ আমি পেলাম জনাব আসিফ নজরুল যখন ব্রিফ করলেন। ওনার ভাষ্য মতে মিটিং শেষ হওয়ার পর তার মনে হয়েছে যে বিএনপি কনভিন্সড। তাহলে যদি সেটা তাত্ত্বিকভাবে বলছে, যদি সেটা সঠিক হয়, বিএনপি ওখানে কনভিন্সড ভাব দেখিয়ে এসে বাইরে সন্তুষ্ট না একেবারেই, বেশ কঠোর ভাষায় বলেছে। এখন আমি আসলে আমার ইন্টারপ্রিটেশন কি, আমার টেক কি, জুন যদি আমাদের শেষ সময় হয়ে থাকে, জুন পর্যন্ত আসলে নির্বাচন যাবে না, এটা সবাই বোঝেন। কারণ বাংলাদেশে এরকম একটা গরমের মধ্যে নির্বাচনের একটা উদাহরণ হচ্ছে 96 সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পর ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয়েছিল, পরে জুনে। তো ঝড় বৃষ্টি গরমের মধ্যে নির্বাচন হয় না। নির্বাচন সর্বোচ্চ আমার মনে হয় ইভেন মার্চও যাবে কিনা সন্দেহ আছে, কারণ রমজান আছে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি এর এরকম একটা সময়ের মধ্যে। আমি যেটা ধারণা করি এই পর্যন্ত যাওয়াও বিএনপি অ্যাকসেপ্ট করবে। কিন্তু যেটা হয় যে বললাম রেটরিক, আপনি সরকারের উপর একটা চাপ তৈরি করতে চাইছে। যে রনি যেটা বলল, এই সরকারকে রেখে একটা গ্রুপ পাওয়ার এনজয় করার নানান রকম, কারণ একটা নির্বাচিত সরকার আসার সাথে সাথে তাদের সব কিছু শ্যাটার্ড হয়ে যাবে। এই সরকারের বহু জায়গায় বহু বদলি তদবিরের সাথে কোনো দল, কিছু ব্যক্তি এভাবে জড়িত আছে। সুতরাং তারা চায় এই সরকারকে যতটা এক্সটেন্ড করা যায়। সে কারণে আমি মনে করি বিএনপি ইলেকশনটা যদি ডিসেম্বরের চাপটা ধরে রাখতে পারে এবং ক্রমাগত দিয়ে যেতে পারে, সেটা আর 1-2 মাস তারা অ্যাগ্রি করবে না, আমার কাছে সেটা মনে হয় না আর কি। যে আমরা এই রনে আপনি যদি একটু দেখেন, সেটা হলো এই 5 আগস্টের পরে আমরা আওয়ামী লীগের অবর্তমানে দুটো রাজনৈতিক দল, একটা বিএনপি এবং জামাত, আমরা এই বিএনপি জামাতের ইতিহাস আমরা জানি, তারা একসাথে যুগপৎভাবে আন্দোলন করেছে এবং রাষ্ট্র ক্ষমতায় ছিল।
কিন্তু এই সময় এসে দেখলাম যে দুই দলের একটু টানাপোড়েন, উত্তেজনা, পরস্পর বিরোধী বক্তব্য, সেগুলো আমরা দেখেছি। কিন্তু সম্প্রতি আপনি খেয়াল করেছেন লন্ডনে বেগম খালেদা জিয়ার সাথে জামাতে আমির দেখা করেছেন, তারেক জিয়াও সেখানে ছিলেন। এবং আজকে জামাতে আমির যে বক্তব্য দিয়েছেন নির্বাচন নিয়ে, কিনা তারা বলেছে সংস্কারের পর নির্বাচন, কখনো কোনো রোড ম্যাপ বা ডেডলাইন বলে নাই। এই প্রথম জামাত বলেছে যে আগামী রমজানের আগে তারা নির্বাচন চায়। দ্যাট মিনস ফেব্রুয়ারির মাঝামাঝির আগে নির্বাচন। বিএনপি এবং জামাতের মধ্যে দেখেন খুব বেশি কিন্তু টাইম ফ্রেমের খুব বেশি পার্থক্য নেই। এই জায়গায় কোনো রাজনীতি মানে খেলাটা কি আসলে, লন্ডন থেকে কি কোনো বার্তা আসলো? দেখেন আপনার জামাতের রাজনীতি নিয়ে আমরা অনেকবার কথা বলছি। জামাত খুবই সংগঠিত একটা ফোর্স এবং খুবই পটেনশিয়াল ফোর্স, এবং এই ফোর্সটার গুরুত্বটা আপনার ধরেন যে নানাভাবে সমাজে আছে। কিন্তু কথা হলো জাতীয় রাজনীতির ক্ষেত্রে জামাত কিন্তু আপনার ধরেন 96 সালে জামাতের একজন খুব বড় নেতা এবং আমার অন্য পছন্দের মানুষ কামরুজ্জামান সাহেব একটা বই জেল থেকে লিখেছেন। তো কামরুজ্জামান সাহেব রাজনীতিবিদ, খুবই প্রজ্ঞাবান লোক, আমার পছন্দের লোক। তো উনি 96 সালে জামাতের যে ভুল, ইভেন আপনার 8 সালের যে ইলেকশনের মধ্য দিয়ে মহিউদ্দিন ফখরুদ্দিন আন্ডারে যে ইলেকশনের মধ্য দিয়ে আপনার আওয়ামী ফ্যাসিবাদের কায়েম হইল বাংলাদেশে, সেই ইলেকশনটা কিন্তু বিএনপিকে এক ধরনের ব্ল্যাকমেল করে জামাত গেছে, এবং যার মধ্য দিয়ে অ্যাচিভমেন্ট কি আওয়ামী ফ্যাসিবাদ, 15 বছরের একটা ব্রুটাল ফ্যাসিবাদ। তো ফলে জাতীয় রাজনীতির ক্ষেত্রে জামাতের স্টেক, মানে জামাতের রাজনীতির ক্ষেত্রে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে জামাত 5 কদম আগাইলে 10 কদম পিছায়। এবং জামাতের পলিটিক্সটাকে আমি এটা বলি যে হলো প্রো স্টেট এন্টি নেশন, মানে সে অলওয়েজ ইস্টাবলিশ পার্টি। কিন্তু কারণ দেখেন আওয়ামী লীগের সময় তারা ব্রুটাল অত্যাচারের শিকার হয়েছে, জামাত শিবির ট্যাগ দিয়ে পিঠে মারা একটা স্বাভাবিক ঘটনা বানাই ফেলছিল। তারপরে তারা এমন একটা ইমপ্রেশন দেওয়া শুরু করলো যে অ্যাজ ইফ তারাই ক্ষমতায়। মানে তারা ক্ষমতা, এবং জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে তারা পাওয়ার স্ট্রাকচারে, এবং বিএনপি জামাতের ঐক্য নষ্ট হইলে কারা ক্ষতিগ্রস্ত হয়, তারা দীর্ঘদিন নিপীড়িত হয়েও, এটা বিএনপিরও এখানে বলার আছে, নিপীড়িত হয়েও তারা এটা শিখলো না, তারা বরং একটা প্রতিযোগিতায় লিপ্ত হইল। কে কাটছে খারাপ, কে টেম্পু স্ট্যান্ড দখল করে, কে সচিবালয় দখল করে, কে কত বদলি করে, এইটার প্রতিযোগিতায় লিপ্ত হলো, এবং একজন আরেকজনের চরিত্র হননের একটা উলঙ্গ খেলা শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। অথচ আপনারা 15টা বছর নির্যাতিত হলেন, বিএনপি জামাত দুইটাই। এবং আপনাদের অনৈক্য শক্তিশালী করে আপনাদের শত্রুকে, আপনাদের দেশি শত্রু এবং আপনাদের পার্শ্ববর্তী বিদেশি শত্রুকে। ফলে এবং একটা ডেমোক্রেটিক, এবং জামাতকে একটা ক্ষমতাধর শক্তি হিসাবে পৃথিবীর কোনো দেশ মাইনে নেবে না, ইন্ডিয়া তো মানবেই না। ইন্ডিয়া কোনোদিন বিশ্বাসও করবে না। এবং মাঝখানে শুনলাম কি ইন্ডিয়ার সাথে তারা আমাদের আমির বইলা হলো ফ্যাসিবাদ শব্দটা আমরা আর বলতে চাই না, শুনলে আমাদের কষ্ট লাগে। তো যাই হোক, এবং এক এক সময় এক এক কথা তারা বলতেছে। তো বলার মধ্যে দিয়ে যেটা হচ্ছে কি, তারা পলিটিক্যালি যে ঐক্যটা ধরে রেখে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে তারা যদি মনে করে যে তারা এককভাবে ক্ষমতায় চলে এবং এটা অ্যালাউ করবে গ্লোবাল জিও পলিটিক্সের হিসাবে, নো, এটা হবে না। তাহলে তাদের একটা মধ্যপন্থার রাজনীতি লাগবে। এন্ড অফ দ্য ডে এই মধ্যপন্থার রাজনীতির সাথে মার্চ করে জামাত যতখানি আগাবে ততখানি জামাতের বিকাশ হবে পলিটিক্যাল পাওয়ারের ক্ষেত্রে, সোশ্যাল স্ট্রাকচারের কথা বলতেছি না। তো সেটা হয়তো জামাত রিয়েলাইজ করতে পারছে টাইমলি, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হইলো দেখেন জামাতের তো নিবন্ধনের ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। তার নিবন্ধন যদি সে ইলেকশনের আগে হাতে না পায়, তাহলে তাকে তো কোনো না কোনো দলের সাথে যার নিবন্ধন আছে তার মার্কার আন্ডারে ইলেকশনটা করতে হবে। সেক্ষেত্রে সে চাইলেও তো মেইন পলিটিক্যাল একটা ফোর্স আকারে মানে ইলেকশনের মাঠে হাজির হইতে পারতেছে না। তো সেক্ষেত্রে বিএনপির সাথে তার যে প্রতিযোগিতা, এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন এবং তার মধ্যে দিয়ে যে সন্দেহবাদ, এইটা আমি মনে করি এন্ড অফ দ্য ডে জামাতকে লুজার করছে। কিন্তু আমি এখনও আশাবাদী যে পলিটিক্সে অনেক ধরনের, জায়েদ ভাই যেটা বললো, র্যাটরিক্স থাকে, থাকে। তো জামাত বিএনপির মধ্যে আক্কেলমান যারা, তারা জানেন যে এই ঐক্যটা কত কস্টলি, এটার জন্য বিএনপিকে কী পরিমাণ মূল্য পরিশোধ করতে হয়েছে। বিএনপিকে বিএনপি একটা গালির নাম হয়ে গেছিলো। এবং বিএনপির মতো একটা মানে যারা একটা মধ্যপন্থার রাজনীতি করে, একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, গান্ধীবাদী পার্টি বলি আমরা, তো এই গান্ধীবাদী দলটাকেও একটা জঙ্গি তকমা নিতে হয়েছে। তো এই স্যাক্রিফাইসগুলো তো মনে রাখার দরকার আমাদের। এবং যেটা হলো আমাদের এখানে গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে জামাত যদি একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করতে পারে,
এখন তার প্রো এস্টাবলিশমেন্ট ন্যাক তার আছে, সে এস্টাবলিশমেন্টের কাছাকাছি থাকতে চায়, কিন্তু সেই এস্টাবলিশমেন্টের কাছাকাছি থাকা মানেই কিন্তু আপনার রাজনীতি বিকশিত হচ্ছে এটা প্রমাণ করে না। তাইলে আওয়ামী লীগের রাজনীতি টিকা থাকতো। আপনার এস্টাবলিশমেন্ট টিকা থাকলে আপনার রাজনীতি টিকা থাকবে, নট নেসেসারি। আপনার এস্টাবলিশমেন্ট থাকলেও আপনার রাজনীতি না থাকতে পারে। ফলে রাজনৈতিক বিকাশটা কিভাবে করা যায় তার জন্য যে আমাদের একটা সোভার ওপেন মডেল বের করার আমার মনে হয় যে দরকার আছে। জি, ধন্যবাদ ডাক্তার জাহেদুর রহমান। আপনি জামাত এবং বিএনপির এখানে কোনো হিসাব নিকেশের বিষয় হয়ে দাঁড়ালো কিনা, বিশেষ করে লন্ডনে সাথে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকের পর এসে জামাতের যে বক্তব্য যেটা দেখেন নির্বাচন নিয়ে, আপনি এখানে কোনো রাজনৈতিক হিসাব নিকেশ দেখেন কিনা? থাকতেই পারে, তবে একটা জিনিস একটু বলে রাখা ভালো, আওয়ামী লীগের পতন এবং দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিক ফোর্স হিসেবে আওয়ামী লীগের দুর্বল অবস্থায় থাকা জামাতের জন্য একটা বিরাট ঝুঁকি তৈরি করেছে। মানে জামাতের আসলে শক্তির জায়গাটা কি? 2001 সালে আসলে জামাত কেন বিএনপির সাথে বড় বার্গেইন করতে পেরেছে এবং এই বার্গেইনটা তারা পরে করে যেতে পেরেছে? ওরা তো 96 সালে নিজের শক্তিতে নির্বাচন করেছিল, 2টো সিট পেয়েছে। আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশে অ্যাভারেজ যে সিট আছে সেগুলো কনস্টিটিউয়েন্সিগুলোতে ভোটারের সংখ্যা হচ্ছে 3.5 থেকে 4 লাখ। এক্সট্রিম আছে 2 লাখও আছে, 7.5 লাখও কিছু আছে, কিন্তু অ্যাভারেজ এটা। কেউ কেউ বলছেন জামাতের সিট মানে ভোট বেড়েছে, আমি কতদূর বেড়েছে যাচ্ছি না ওই তর্কে, কিন্তু ধরেন কোনো একটা সিটে জামাতে 50,000 ভোট ছিল, ওটা এখন 60,000 হয়েছে, বা 30,000 ছিল, এটা 50,000 হয়ে গেছে, ও তো জিতবে না সিটে। ভোট বাড়লো, পপুলার ভোটের পার্সেন্টেজ বেশি দেখবেন, এবং দেখবেন জামাত নিজে এটা জানে, সেজন্য ওরা বারবার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটের কথা বলে। আচ্ছা, জামাত কেন ভ্যালুয়েবল ছিল? একটা হিসাবে দেখা গেছে 96 সালের নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের মধ্যে মানে সিটের জয় পরাজয় 100-র মতো সিটের সিদ্ধান্ত হয়েছে 20,000 ভোটের আশপাশে। সো জামাতে প্রায় কনস্টিটিউয়েন্সিতে 20-25,000 30,000 ভোট আছে। সো জামাতকে যদি সাথে নাও তাহলে আওয়ামী লীগকে পরাজিত করা যাবে। হাড্ডাহাড্ডি যখন লড়াই হয়, ওই অবস্থা কি এখন আছে? বিএনপিকে কি কেউ আছে একই রকম চ্যালেঞ্জ দিতে পারে? ফলে জামাতের ওই 20-30-40-50,000 ভোট বিএনপির কাছে এখন আর আসলে ম্যাটার করে না। সো জামাতের এই একটা সিরিয়াস ইনসিকিউরিটির জায়গা আছে। এবং আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, জামাতকে এবার আলাদা নির্বাচন করতে দিয়ে জামাতের শক্তিটা সবার দেখা দরকার। বহুদিন বাংলাদেশে নির্বাচন হয় না, বিএনপিও তার ভবিষ্যতের রাজনৈতিক হিসাব নিকাশের জন্য জামাতের এক্স্যাক্ট শক্তি কতটুকু সেটা দেখা দরকার আছে। কিন্তু সমস্যা হয়েছে, জামাত আসলে ওই পরীক্ষায় পড়তে চায় না। তারা মুখে মুখে যত কিছুই বলুক না কেন, আপনি কারো কাছে যাওয়ার 2টো পথ আছে, একটা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করা, আর মাঝে মাঝে সমালোচনা করা, সো দ্যাট সে আপনাকে কাছে ডাকে। এখন বিএনপিও জামাতকে ফর দ্য টাইম বিং একটু কাছে ডেকেছে আমি মনে করি, কারণ ইলেকশনটা নিয়ে একটা কনফিউশন আছে। কারণ বিএনপির পরে তো ফোর্স জামাত, এখন জামাতও যখন বলছে আগামী রমজানের আগেই নির্বাচন হতে হবে, সুতরাং সবচেয়ে বড় 2টো ফোর্স এখন আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশনের কথা বলল। সো বিএনপির সাপোর্টটা তো ফর দ্য টাইম বিং লাগছে। যদি এটা ইলেকশন নিয়ে কনফিউশন না থাকতো, আমি ধারণা করি জামাতের সাথে যে আলোচনা বা ইলেকশন নিয়ে কনফিউশনের কথাটা বলছেন কেন? খুব স্পেসিফিকলি কি আমরা দেখছি সরকারের দিক থেকে ইলেকশনকে বলা হচ্ছে আমরা আরও বেশি থাকতে চাই না, কিন্তু আমাদের লয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, বলা হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। পারিপার্শ্বিক কতগুলো ঘটনাকে আপনি একত্র করলে বুঝতে পারবেন যে ইলেকশনকে পেছানোর এক ধরনের চেষ্টা আছে, এবং সরকারের দিক থেকেও কিছু সায় আছে বলে আমি মনে করি। আবারও বলছি, সরাসরি না হলেও। যেমন ধরুন, কেউ কেউ বলছেন, গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা বলছেন যে একটা জাতীয় সরকার হতে হবে, এই সরকার এবং ডক্টর ইউনূসকে চিফ রেখে 5 বছর ক্ষমতায় রাখতে হবে। এই আলাপ খুব গুরুত্বপূর্ণ লোকজন করেছেন, ইভেন্ট তৈরি করা হচ্ছে। এখন অনেক জায়গায় অনেক মানুষ, ধরুন প্রধান উপদেষ্টা ঈদের জামাতের পর লোকজনের সাথে হাত মেলাতে গেছেন, ওখানে ডক্টর ইউনূসের সরকার 5 বছর বলছেন, ঠিক আছে। কিন্তু যদি প্রধান উপদেষ্টা প্রেস সচিব সেই পোস্ট, ওটা নিয়ে কেউ গদগদ হয়ে যদি পোস্ট দেয়, সেটা যদি শেয়ার করেন, বা একজন হুজুর ওয়াজে সবাইকে মোনাজাত করাচ্ছেন, আল্লাহ ডক্টর ইউনূসের যতদিন হায়াত আছে ততদিন এই জমিনে যেন নির্বাচন না হয়, এটা যদি প্রেস সচিব শেয়ার করেন, উপরে বসে বলছেন আমরা ইলেকশন করবো, কিন্তু উনি এটা শেয়ার করছেন, মেসেজ কি যাচ্ছে? আচ্ছা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, একটু হালকা ঢঙেই বলছেন, পরে বলেন আমি তো বলি না মানুষের কথা, কিন্তু উনি ওনার নিজের মুখে বলছেন, রাস্তায় গেলে লোকজন এখন বলছেন যে আপনারা 5 বছর থেকে যান। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, একজন উপদেষ্টা ফরিদা আক্তার ক্লেম করেছেন যে সরকার নির্বাচিত না। কে বলল? এই যে নির্বাচিত সরকার, এটা ম্যান্ডেট আছে, কিন্তু এটা নির্বাচিত এই শব্দটা ব্যবহার করা কিন্তু আমি সব কিছু ওটার সাথেই ম্যাচ করে
দেখতে চাই। ফলে আপনি যদি সব কিছু একত্র করেন তাহলে আপনার কাছে মনে হতেই পারে যে এই ধরনের একটা চেষ্টা বা চিন্তা আছে, প্রধান উপদেষ্টা যাই বলুক না কেন, এবং সরকারের অভ্যন্তরে। এবার আমি আরেকটু পেছনে যাই, আমাদের অনেকের হয়তো মনে নাই, ডক্টর আসিফ নজরুল প্রথম বলেছিলেন সরকারের মধ্যে থেকে যে 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে, ডিসেম্বরের মধ্যে। তখনই ধর্ম উপদেষ্টা এটা প্রতিবাদ করেছিলেন, যেটা সরকারের বক্তব্য না। এবং আমাদের সরকার, উনি বলছেন যে কেউ চেক করে নিতে পারে না, আমাদের সরকার যেহেতু শেখ হাসিনা পতনের কারণে এসছে, শেখ হাসিনার যতদিন মেয়াদ ছিল আমাদের সরকার ততদিন থাকবে। উনি অন রেকর্ডে কথা বলেছিলেন। সো সব কিছু যদি একত্র করেন আপনার কাছে মনে হতে পারে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে। এবং বাইরে আমি আবার একটু খোলাখুলি বলে ফেলি, এনসিপি দলটা সামহাউ তারা ইন্ডিপেন্ডেন্ট, তাদের মতো একটা দল, কিন্তু এই দলটাকে সরকারের এক্সটেনশন হিসাবে মানুষ দেখেন এবং তাদের কৃতকর্মের কারণে। রিসেন্টলি দেখবেন সরকারের সব কিছুকে তারা যেভাবে ডিফেন্ড করছে, মনে হচ্ছে যে এই সরকার শুধু তাদেরই। এখন এনসিপি কিন্তু বলেছিল, আমার মিস্টার নাহিদ ইসলামের একটা বক্তব্য নিশ্চয়ই মনে আছে, যে উনি রয়টার্সকে বলেছিলেন যে আইন শৃঙ্খলার অবস্থা যেটা, তাতে তো এই বছর নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখেন না। সো এরকম অনেক কিছুকে যদি আপনি একত্র করেন তাতে মনে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে নির্বাচন নিয়ে সংশয় থাকবে। এবং বিএনপির আরেকটা ট্রমা যেহেতু আছে, 1/11 সময়কার ট্রমা, আপনি যতই ব্লেম করেন না কেন এই ট্রমাটা তো থাকতে পারে একটা দলের, তার উপরে তো মারাত্মক অত্যাচার নিপীড়ন হয়েছে, তার দল ভেঙে ফেলার চেষ্টা হয়েছে, সব কিছু একত্র করলে সেরকম একটা ইন্টারপ্রিটেশন করা যায়। আচ্ছা, রনি, আপনি কি, আপনার ইন্টারপ্রিটেশন কি, বিশেষ করে এই যে আরও 5 বছর, যদিও সরকারের পক্ষ থেকে কখনোই বলা হচ্ছে না যে আমরা থাকবো, প্রধান উপদেষ্টা বারবারই বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিয়ে তারা চলে যাবেন। আচ্ছা, বুঝতে পারছি এইটা কেন উঠতেছে 5 বছরের কথাটা। এক নাম্বার হইল, এখানে আমি যেটাকে বলছি কুশিক্ষিত বুদ্ধিজীবী, এক শ্রেণীর কুশিক্ষিত বুদ্ধিজীবীরা একটা র্যাটরিক্স এখানে, একটা ন্যারেশন, একটা বয়ান এখানে চালু করছে, সেটা হলো যে এইটা একটা বিপ্লব, রক্তের চেয়ে বড় ম্যান্ডেট আর নাই। কিন্তু কথা হইল এটা একটা অভ্যুত্থান, পপুলার অভ্যুত্থান। পপুলার অভ্যুত্থানেও কৃতিত্ব কম না জনগণের, এবং এই অভ্যুত্থানে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা ঐক্যবদ্ধ সমন্বয়ের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু অভ্যুত্থান ইটসেলফ কোনো ম্যান্ডেট তৈরি করে না। জাহিদ ভাই বলছে ম্যান্ডেটের কথা, কেন ম্যান্ডেট তৈরি করে না? আওয়ামী লীগের ব্যাপারে সবাই ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, কিন্তু জামাতের আওয়ামী লীগের বিরোধিতা, বিএনপির আওয়ামী লীগের বিরোধিতা, গণসংহতির আওয়ামী লীগের বিরোধিতা, একটা গৃহবধূর আওয়ামী লীগের বিরোধিতা, ব্রাকের ছেলের আওয়ামী লীগের বিরোধিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠচক্রের খুদে বুদ্ধিজীবীর আওয়ামী বিরোধিতা এক না, পার্থক্য আছে। কিন্তু সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইছিল, সবাই এই জালেমের অবসান চাইছিল, যার ফলে অভ্যুত্থান হয়েছে। কিন্তু এই যে ভিন্নতা অভ্যুত্থানের মধ্যে দিয়ে, মানে আপনার গোলটা কমন ছিল, হাসিনার পতন চাই, কিন্তু তার মধ্যে কি রাজনৈতিক মীমাংসা হয়ে গেছে? জামাত বিএনপি হয়ে গেছে, বিএনপি জামাত হয়ে গেছে, গণসংহতি বিএনপি হয়ে গেছে, হ্যাঁ, গৃহবধূ ব্যারিস্টার হয়ে গেছে না, যার যার ভিন্নতা রয়ে গেছে। এইবার যে যার পলিটিক্যাল স্টেকে যখন ফেরত যাচ্ছে, ফেরত যাওয়ার মধ্যে তখন কনফিউশন তৈরি করা হচ্ছে। এই যে এক ধরনের এই উটকোট আউট শ্রেণী তো সব জায়গায় থাকে, তারা ক্ষমতাটাকে মনোপলি করার জন্য এই বিপ্লবী গান গাচ্ছে। এটা বিপ্লব হইতো যদি মিলিটারি আপনার হাতে থাকতো, জুডিশিয়ারি আপনার হাতে থাকতো, ব্যুরোক্রেসি আপনার হাতে থাকতো, কোনো কিছুর উপরে তো আপনার কন্ট্রোল নেই। হ্যাঁ, সো এটা একটা অভ্যুত্থান এবং হিউজ ব্যাপার, ঐতিহাসিক ঘটনা। হ্যাঁ, বাচ্চা বাচ্চা ছেলেরা ইতিহাসে তাদের নাম লাগে, বহুবার বলছি, ইতিহাসে নতুন কর্তা সত্তার আবির্ভাব হয়েছে। এবং 5 তারিখ একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্যই। 5 তারিখের আলোকে রাজনীতি করতে পারতে হবে, এটা এনসিপির জন্য সত্য। এনসিপিও যদি মনে করে যে 71-এর মতো সেও 24-22 খাবে, হবে না। বিশাল একটা জেনজি জেনারেশন পলিটিক্যালি কনসাস হয়ে গেছে। হ্যাঁ, সমাজে তারা এনার্কি শুরু করে দেবে, গণবাহিনী রক্ষী বাহিনীর কাহিনী শুরু হয়ে যাবে আবার সমাজে। তো ফলে এটা সবার জন্য চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। এখন এইটাকে কিন্তু হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের অনাস্থা ছিল, যেই কারণেই বিএনপি জামাত পিটায় মারলে জনগণ মনে করতো, এক শ্রেণীর মানুষ মনে করতো, আচ্ছা বিএনপি মারতেছে আমার সমস্যা নেই, ও জামাত মারতেছে আমি তো ভালো আছি, ও ঘুষ দিয়ে আরও কীভাবে প্রমোশন নেওয়া যায়, ওর ছেলেকে প্রশ্নপত্র কিনা কীভাবে, হ্যাঁ, সুন্দরী মেয়ে বিয়ে করানো যায়, ওর মেয়েকে কীভাবে আরও ভালো করে দেওয়া যায়, এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছিলো। এই জন্য আপনার গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কি, আপনার এই জার্মান বিখ্যাত নাট্যকার ব্রেক্ট একটা কথা বলছিল যে শুধু স্বৈরাচারী ক্ষমতা বা সরকারকেই ভেঙে ফেললে হবে না, স্বৈরাচারী জনগণকেও ভেঙে ফেলতে হবে। স্বৈরাচার তো এমনি কায়েম হয় না, জনমানুষের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়। হ্যাঁ, ফলে আমাদের এই যে 5 বছর 7 বছর চাই, তোরা ইউনুস কইছে ও 5 বছর থাকতে চায়, ইউনুস 50,000 বছর থাকুক, পার্টি করবে, নির্বাচন দিবে, পাবলিক ইয়ে করে থাকুক, সমস্যা কী?
তিনুস চাইস বলছে এটা, এই যে ফেক হাইপ তৈরি করা, হ্যাঁ, এর মূল্য, চরম মূল্য দিতে হবে। আর সরকার এইটার ফাঁদে যদি সরকার কোনোভাবে পড়ে, তাহলে ঘটনা কী করবে জানেন? আপনি মানে ভোট যখন হয় না, মানুষ যখন ভোট দিতে পারে না, সে স্বেচ্ছায় ভোট দেখ অথবা তাকে জোর করে ভোটদানে বিরত রাখা হোক, যেই কাজটা করে তখন ঘটনাটা কি ঘটে? সেই ঘটনাটা হলো সেই সরকার কলাপস করে। একটু আগে যেটা বললাম আর কি, হ্যাঁ, ভোট থেকে যখন জনগণ মুখ ফিরিয়ে নেয় বা জনগণকে আপনি যখন মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেন, তার মানে হলো আপনি নিজেই চান যে আপনার সরকারটা ভেঙে পড়ুক। সরকার ভেঙে পড়ে, ওই সরকার সাস্টেন করে না। এই হাসিনার পতন থেকে এই 5 আগস্টে হয়েছে, 5 আগস্ট সিম্বল, পতন হয়েছে তো ডামি ইলেকশনের মধ্য দিয়ে। সেই ইলেকশনে যেদিন গেছে ওই দিনই তার আপনার কফিন কেনা হয়ে গেছে, প্যারাকটা মারা হয়েছে 5 তারিখে। তো ফলে আপনি এখন আমি বলতেছি যে মানে ব্যাপারটা হলো এই জন্য আপনারা যারা এই ধরনের কথা বলতেছেন, ডক্টর ইউনূস ডেফিনেটলি অনেক ভালো কাজ করতেছেন, কিন্তু এই ভালো কাজের অবদান কার? আমার, আপনার। বিকজ অফ আমার ম্যান্ডেটে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন মুশকিল হলো এই সরকারের সমস্ত ব্যর্থতার দায় তো আমরা নিব, সম্মিলিত শক্তির সরকার যেটা বললাম। কিন্তু এই সফলতাকে গুটি কয়েক ব্যক্তি, হ্যাঁ, একটা সিন্ডিকেট এবং তার মধ্যে যদি কোনো দল এইটাকে এনজয় করার চেষ্টা করে এবং এটা তাদের ক্রেডিট হিসাবে প্রচার করার চেষ্টা করে, তখন যেটা কী হবে? একটা সংঘাতময় অবস্থা তৈরি হবে, বাকি দলগুলো বঞ্চিত ফিল করবে। করার মধ্যে দিয়ে আপনি যে সংস্কারের কথা বলতেছেন, সেই সংস্কারের জন্য প্রথম কি দরকার? ঐক্যমত। সে ঐক্যমত তো হবে না যদি আপনি ভালো জিনিস, আপনি যদি দুধের ক্রিমটা খাইয়ে ফেলেন, তারপরে যদি বলেন যে এই দুধই সবচেয়ে পুষ্টিকর দুধ, এটা হবে? খাবে মানুষ? আর কেউ নিবে? ওই দামে বিক্রি হবে নাকি? তো এই ইউনূসের সমস্ত ভালো কাজের ক্রেডিট আপনার, হ্যাঁ, খারাপ কাজগুলোর জন্য আপনি দায়ী, আপনি অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি, আপনি খালি ভোট চান, হ্যাঁ, আপনি টেম্পিস্টন দখল করেন। সো হ্যাঁ, দখল আপনি করেন না তা না। এবং এই যে আরেকটা কথা, বিএনপি একটা চাঁদাবাজের দল, ভালো কথা। এই চাঁদাবাজের ব্যর্থতা সরকারের নয় কেন? বিএনপির জন্য এতে বিএনপিকে কাফফারা দিতে হবে। যদি বিএনপি কেন, সব দলকেই 5 তারিখের পরে রাজনীতির মডেলটা হবে কি? আওয়ামী মডেলের বাইরে আমাদের রাজনীতি করতে হবে। কিন্তু আমার স্পেসিফিক প্রশ্ন হলো, এই যে চাঁদাবাজি হচ্ছে, এই যে অপরাধ হচ্ছে, হ্যাঁ, সেটা বিএনপি করুক, জামাত করুক, এনসিপি করুক, যেই নামেই করুক, সেইটা সেই দলগুলোর ব্যর্থতা, সরকারের ব্যর্থতা নয় কেন? এই রেটরিক্স, এই বয়ান কই থেকে চালু হইল? যে সেই প্রশ্ন তো আছেই। আমরা যেহেতু সরকারের লোক নাই, সাবেক সরকারের লোক আছে এখন। আমি জাহিদুর রহমান, এই যে একটা বক্তব্য আমি হঠাৎ করে এই কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, আমরা নির্বাচনের কথা বলছি। আমরা অতীতে 15 বছর যে নির্বাচন দেখেছি, এই নির্বাচন, এইরকম নির্বাচন যাতে না হয়, ধরে নেওয়া একটা ভালো নির্বাচন হলো, একটা ভালো সরকার যে হবে তার নিশ্চয়তা কি আছে? এক। দ্বিতীয়ত হলো, বিএনপি এখন পর্যন্ত যেটা বলছে, যদি তারা ক্ষমতা আসে জাতীয় সরকার করবে, তাই তো? তাহলে কি বিরোধী দল থাকবে না? আর যদি বিরোধী দল কারা হতে পারে, মানে একবার কয়েকটা কোশ্চেন করে দিলাম, যে আমার কাছে মনে হচ্ছে যে একটা যে নির্বাচন তো হবে, এবং আমরা ধরে নিচ্ছি যে একটা ভালো নির্বাচন হবে। একটা ভালো নির্বাচন মানে জনগণ ভোট দিয়ে যাদেরকে নির্বাচন করবে, তারা যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, শেখ হাসিনার মতো হয়ে উঠবে না, তার নিশ্চয়তা আছে? একটা ক্ষেত্রে নিশ্চয়তা আছে। নির্বাচনের পর সরকার কেমন আচরণ করবে সেটা ডিপেন্ড করে যে নির্বাচনে সে নির্বাচিত হয়েছে সেটার উপর না, সামনে নির্বাচনটা হচ্ছে কিনা। আমি দুটো নির্বাচনের কথা বলি। 2001-এর বিএনপি সরকার এবং 2008-এর আওয়ামী লীগ সরকার, দুটোই 8-এর নির্বাচনে প্রচুর প্রশ্ন আছে, তারপর আমি তাত্ত্বিকভাবে তর্কের খাতিরে ধরে নিলাম। এই দুইটা সরকার ভালো নির্বাচন দিয়ে নির্বাচিত, কিন্তু বিএনপিও তার আগের যে 91 সরকার তার চাইতে খারাপ ছিল, আওয়ামী লীগও তার 96 সরকারের চাইতে খারাপ ছিল। আমি পরেরগুলো কথা বলছিলাম। এই দুটো সরকার কেন খারাপ ছিল? আমার হিসাব হচ্ছে এই দুটো সরকার তাদের সামনে নির্বাচনটা কম্পিটিটিভ দেখে নাই। নিশ্চয় মনে আছে 11-11 আগে যেটা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে সামহাউ কিছুটা হলেও ম্যানিপুলেট করার চেষ্টা হিসাবে যেটা ইন্টারপ্রিটেড হয়েছে, তাদের সংবিধান সংশোধন করে বিচারকদের বয়স বৃদ্ধি করা, একজন বিশেষ ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা, আর আওয়ামী লীগ তো তত্ত্বাবধায়ক বাতিল করে দিল। তার মানে আপনি আসলে মানে ডেমোক্রেসির ক্ষেত্রে এই কথাটা তাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত, আপনি ভালো লোক হইতে হবে নট নেসেসারিলি, কিন্তু আপনি যদি ডেমোক্রেটিক প্রসেস এবং সামনে একটা ইলেকশন দেখেন, জনগণকে যেতে হয়, আপনি তো নির্বাচিত যদি হতে চান, এমনি বলি ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তো ও ক্ষমতায় যেতে চায় নির্বাচনের মাধ্যমে, সে চাক বা না চাক মানুষকে তাকে সার্ভিস দিতে হবে। করাপশন এলিমিনেট করবে বলছি না, কম করতে হবে, উপায় নাই। বিরোধী দলকে অত্যাচার নির্যাতন যদি করতেও চায়,
কম করতে হবে ভাই, ও তো কয়েকদিন পর আবার ইলেক্টেড হতে পারে, তাহলে কিন্তু পাল্টাই এতে পড়ে যাব। শেখ হাসিনা আওয়ামী লীগ দানব হয়ে উঠলো কেন? কারণ সে মনে করেছে আমি আর ক্ষমতা থেকে যাচ্ছি না, ফলে মানুষকে সে আর ভ্যালু করে নাই। আপনার ভালো মানুষ হওয়ার দরকার নেই, আমরা ধরেই নেই, আমরা বলছি না রাজনীতিবিদদের জনগণের জন্য কাজ করার সদিচ্ছা নাই, কিন্তু আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে তারা কেউ ভালো মানুষ না, কিন্তু তারা চান একটা নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে উঠবেন এবং চাপ তৈরি হয়। আমি একটা উদাহরণ দিই, যেমন সংস্কার প্রসঙ্গে কথাটা আমি বলছি, নির্বাচন কিভাবে কাজ করে। ধরুন অনেক সংস্কার বিএনপি মানলো না, নির্বাচন হয়ে গেল, জিতে গেল, ধরে নিলাম তাত্ত্বিকভাবে এনসিপি বিরোধী দল, আপনি বলছিলেন কি বিরোধী দল থাকবে, এনসিপি বিরোধী দল থাকলো, ও কিন্তু তখন রাজনীতি করবে, সে বিএনপির উপর চাপ তৈরি করতে থাকবে, ও কিন্তু এই সংস্কারটা মানে নাই, এটা না মানার কারণেই কিন্তু তোমার এই ভালোটা হয় নাই। ফলে মানুষের মধ্যে যখন এই জনমত তৈরি হবে, হয়তো বিএনপি চাপে পড়ে কাজটা করবে, না হলে কোনো একদিন মানুষ মুখ ফিরিয়ে এনসিপির পেছনে চলে আসবে, সে নির্বাচিত হবে। এভাবেই আসলে সিস্টেমগুলো কাজ করে। তাহলে শর্তটা হচ্ছে এই, যেই নির্বাচন আপনি নির্বাচিত হচ্ছে সেটা ভালো হলে হবে না, যেই নির্বাচনটা সামনে আপনার আছে সেই নির্বাচনটা, এই সামনে নির্বাচনটা যাতে হয় সেই জন্য তো সংস্কার প্রশ্ন। সংস্কার করে সামনে নির্বাচন ভালো করা যায়। ধরেন আপনার আমি নিজে যেমন বলেন, যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকার একটা ছিল, জি দোষ ত্রুটি সংশোধনকে তত্ত্বাবধায়ক প্রসঙ্গ আসতে পারে। নির্বাচন করার জন্য যদি যে ঘটনাটা কি ঘটছে, আমরা 15 বছর কি দিই, তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়ার ফলে তো একটা ছত্র কায়েম তৈরি হয়েছে। একদম। কি করলে আগামী যে নির্বাচন হলো, নির্বাচিত সরকার আগামী নির্বাচনের জন্য জনগণের সার্ভিস দিতে বাধ্য থাকবে, সেটার জন্য কি করতে হবে তাহলে? আমি একদম সরাসরি একটা কথা বলি, হয়তো কথাটা খুব অপ্রিয়, কারণ আমরা এখন প্রচুর সংস্কারের কথা বলি। আমি নিজেও একটা সংস্কার কমিশনের সদস্য হয়ে আমার মুখে কথাটা হয়তো সাজে না, কিন্তু আমি তো আমার অর্জিত জ্ঞানের উপরে আস্থা রাখতে চাই। পৃথিবীতে এমন কোনো আইন, এমন কোনো সংবিধান নেই যেটা দিয়ে আপনি নিখুঁতভাবে লিখে ফেললে একটা জিনিস কার্যকর থাকবে। উপায় হচ্ছে জনগণ। আমি একটা উদাহরণ দিই, আমাদের তত্ত্বাবধায়ক সরকার তো একটা ছিল, সেটা ম্যানিপুলেট করার চেষ্টা হয়েছে না? ধরেন আমরা এখন ওই ফর্মুলা না, নতুন একটা ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার করব, ওটা ম্যানিপুলেটেড হতে পারে না? আমাদের নির্বাচন কমিশনার নিয়োগের জন্য কোনো আইন ছিল না, আওয়ামী লীগ একটা করেছে বাজে আইন, কিন্তু আমরা যদি আরও ভালো একটা আইন, আমরা নিজের একটা আইন প্রপোজ করেছি, ওই আইন কি ম্যানিপুলেট করে নিজের পছন্দের লোক বসানো যাবে না? যাবে। আমি পথ খুঁজে দেখিয়ে দিতে পারবো, আমি যে আইন তৈরি করার পার্ট ছিলাম, আমি দেখিয়ে দিতে পারবো এভাবে এটাকে ম্যানিপুলেট করা যায়। আপনি যদি দিনের শেষে না মানেন, আমি রিসেন্ট একটা উদাহরণ দিই, আমেরিকাতে এই মুহূর্তে একটা খুব ইন্টারেস্টিং ডিবেট হচ্ছে। এল সালভাদরের এক লোককে ট্রাম্প ধরে দেশে পাঠিয়ে দিয়েছে। দেশে পাঠিয়ে দেওয়ার পরে ওই মামলা হয়ে হয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওই নাগরিক আমেরিকায় থাকবে এবং তাকে আমেরিকায় নিয়ে আসার জন্য সরকারকে ফ্যাসিলিটেট করতে হবে। ট্রাম্পের সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, মানে সুপ্রিম কোর্টের আদেশ মানা হচ্ছে না। বলা হচ্ছে ট্রাম্পের সময়ে সামনে আমেরিকাতে এই চ্যালেঞ্জ তৈরি হবে, আমেরিকার ফেডারেল যে সুপ্রিম কোর্ট, তারা রায় দেওয়ার পরও যদি ট্রাম্প না মানে তাহলে কি করা হবে। এই আলাপ আমেরিকাতে হচ্ছে এখন। তাহলে খেয়াল করেন, একজন ব্যক্তি ডিসাইড করছে। ট্রাম্প বলছে আমি 3rd টার্ম প্রেসিডেন্ট হইতে চাই, সংবিধানে থাকুক না থাকুক। ওটা কিভাবে ডিল করবে আমেরিকা, এখন ওই আলাপ শুরু করেছে। সংবিধানে তো লিখে দেওয়া আছে আপনি 2বারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। তো ফলে যে কথাটা আমি আসলে বলতে চেয়েছি, এটা আমি মনে করি গণতন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখার প্রধান, আমার কাছে একমাত্র শক্তি মনে হয় জনগণ। জনগণ যদি কন্টিনিউয়াসলি ফাইটটা না করে, প্রত্যেককে নতুন করে ফাইট করতে হয়। মোদির আগেও তাদের সব সমালোচনার পরও ভারতের গণতন্ত্র যে জায়গায় ছিল সেই জায়গায় আছে। ধরুন এই যে মুসলমানদের ওপরে মারাত্মক নিপীড়নকারী যে ওয়াকফ আইন, যেটা দিয়ে মুসলমানদেরকে একেবারে আর্থিকভাবে ধ্বংস করে ফেলার প্ল্যান করা হয়েছিল, এটাকে আগে হয়েছিল কোনো দিন? হয় নাই। এমনকি এখনও অন্য দলগুলো, কংগ্রেস সহ মেজর দলগুলো বিরোধিতা করেছে। সো ভারতের কিন্তু ওই গণতন্ত্রের লড়াইটা, এর মধ্যে শুধু মুসলমানরা ফাইট করছে তা না, ভারতের মিডিয়াগুলো মোদি তার কবজা করে গদি মিডিয়া বানিয়ে ফেলেছে। যেই একটু বিরুদ্ধে বলছে বিবিসির মতো প্রতিষ্ঠানে গিয়ে হামলা করছে তার তদন্তকারী সংস্থারা। সো জনগণকে আসলে ফাইটটা করে যেতে হবে। সারা জীবনই জনগণ ফাইট করতে থাকে, ডেমোক্রেসি, হ্যাঁ ডেমোক্রেসি রক্ষা করতে। আচ্ছা, আমি রনি, আপনি কিভাবে দেখেন? আর একটা জিনিস একটু যোগ করে দেই, আমার এই বক্তব্যের আবার মানে এই না যে সংবিধান, আইন এগুলো সংস্কার লাগবে না, এগুলো লাগবে, কিন্তু আমরা যেন ওভার এস্টিমেট না করি, এগুলো ঠিকঠাক করে ফেললেই সব ঠিক হয়ে যাবে। এটা রনি যেটা বলছিলাম, আপনি প্রায় একটা কথা বলেন যে আওয়ামী লীগ যে কাজগুলো করছে সেগুলো না করলেই তো হয়ে গেল, কিন্তু আপনি কোনো আলামত দেখেন? নির্বাচনের আগে যে আলামতগুলো দেখছি, যারা ক্ষমতা, আওয়ামী লীগের অবর্তমানে যারা ক্ষমতার প্রত্যাশী বা ক্ষমতা আসবে বলে আমরা মনে করছি,
তাদের নির্বাচনের আচার আচরণ আগের যে দখলবাজি বা চাঁদাবাজির কথা প্রসঙ্গ শুনছি, এটা তো ওই যে ফ্যাসিবাদী আচরণ আপনিই বলেছেন। তো তাহলে নির্বাচনের পরে যে তারা যে ভালো আচরণ করবে, রাইট। এখানে দেখেন জাহিদ ভাই যেটা আলোচনা, নির্বাচন এখন দেখেন নির্বাচনের আগে দেশ মোটামুটি আমি মনে করি না যে ওরকম গভীর কোনো সংকটের ব্যাপারটা আবার আছে। আসল চ্যালেঞ্জ শুরু হবে নির্বাচনের পরে। কেন? এখনও পর্যন্ত কিন্তু ধরেন একটা ঐক্য আছে দেশে। প্রধান ঐক্য কি? এখানে ভারতীয় মদতপুষ্ট কোনো রাজনীতি জনগণ দেখতে চায় না, কোনো দলে দেখতে চায় না। আজকে হ্যাঁ আওয়ামী লীগ ঝটিকা মিছিল করে টুকটাক নামে, কিন্তু একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান কিন্তু জনগণের আছে, সমস্ত দলগুলোর আছে। এই অবস্থা থেকে আপনি যদি দেখেন ইলেকশনের পরে কিন্তু এই অবস্থাটা থাকবে না, এবং একটা রক্তাক্ত অবস্থার মধ্যে দিয়ে কিন্তু এই ঐক্য তৈরি হয়েছে। শিবিরের ছেলে, ছাত্রদলের ছেলে এখন যে এনসিপির পাশাপাশি দাঁড়ায় কিন্তু আন্দোলন, তার বন্ধুরা হারাইছে, সে গুলি খেয়ে দেখছে, ফলে এই অবস্থাটা এখনও আছে। কিন্তু যখনই এর মধ্যে থেকে তার একটা দল, যে দলই হোক, সবাই মনে করে বিএনপি ক্ষমতায় চলে আসবে, আমি সেটা মনে করতে চাই না। জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতা আনতে চায় আনবে। এখন বিএনপি যদি ধরে নেয় সেই ক্ষমতায় আসবে, সেটা মনে হয় না বিএনপির রাজনীতির জন্য সঠিক হবে। বিএনপির জন্য সঠিক রাজনীতি হবে কোনটা? ভোটাধিকার প্রতিষ্ঠা করা সংগ্রামে সে যেটা ছিল ওইটাতে থাকলেই হবে, এবং তার রাজনীতি রক্ষা করা। আপনার নির্বাচনের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। নির্বাচন হাসিনাও করছে, ভোটারবিহীন নির্বাচন করছে। আমি যে নির্বাচনটা দেখতে চাই সেটা হলো যে নির্বাচনটা হবে মার্কেটিং বা ম্যানেজমেন্ট সার্কাসের মতো না। নির্বাচনে কিন্তু অনেক মার্কেটিং হয়, নেতা যায় সুন্দর সুন্দর বক্তৃতা দেয়, ক্যাম্পেনিং করে, একটা হাইপ তৈরি করে, ওই ধরনের না যে আলাপটা এখানে উঠলো। আপনি যদি রিয়েলি ভোট যে একটা সিক্রেট ব্যাপার, নাগরিকের একদম ব্যক্তিগত সভারেন্ট অধিকার, সার্বভৌমতা ক্ষমতা প্রয়োগের যে একটা ধরেন সে যে অথরিটি আকারে ফাংশন করে, সেই রকম নাগরিক শক্তির যদি আপনি বিকাশ ঘটাইতে পারেন, তাহলে ডেফিনেটলি এই ভোটাধিকারের মধ্য দিয়ে যে ধরনের রাজনৈতিক শক্তি তৈরি হবে সেইটা একটা অন্য বাংলাদেশ উপহার দিতে সক্ষম হইতে পারে। কিন্তু তার আগে যেটা দরকার সেটা হলো যে আমাদের এখানে যে গোটা রাজনৈতিক যে প্রক্রিয়া, এটার একটা ভালো রকম ডায়াগনোসিস দরকার। আমাদের রাজনৈতিক প্রক্রিয়াটা হলো আওয়ামী প্রক্রিয়া। এখানে গণতন্ত্রের ধারণার একটা আওয়ামীকরণ করা হয়েছে, এবং রাজনীতিটাকে এখানে দেখা হয় একটা পেশা। আপনি যাবেন রাজনীতি করবেন, করার মধ্য দিয়ে আপনি লুটপাট করে একটা জায়গায় যাবেন। তো রাজনীতির পিওর ফিলেন্থ্রপি। তো এই জন্য নাগরিক ভিত্তিক একটা রাজনীতির বিকাশ ঘটাইতে হবে, এবং নাগরিক ভিত্তিক রাজনীতির বিকাশের জন্য আমরা বলতেছি একটা মধ্যপন্থার রাজনীতিকে এখানে মেন স্ট্রিম করতে হবে। এখানে মধ্যপন্থার রাজনীতিকে যদি আপনি মেন স্ট্রিম করতে না পারেন, তাহলে যেটা হবে যে আপনার জাতিগত ঐক্য তৈরি হবে না। কারণ আপনার এই জন্য আমরা শুরুতেই বলতেছি রাষ্ট্র হবে ভ্যালু বেসড, আর ইডিওলজি থাকবে সমাজে। সমাজে নানা রকম ইডিওলজির লোক থাকবে, তাদেরকে আপনি নাই করে দিতে পারবেন না, কিন্তু সেটা সমাজে থাকবে। কিন্তু রাষ্ট্র, এই জন্য আগামী দিনের রাজনীতিটা হবে দল যার যার, রাষ্ট্র সবার। এই জন্য একটা সম্মিলিতভাবে আপনি যেটা বললেন, দেখেন রাজনীতিতে 100% বিরোধিতার মধ্য দিয়ে রাজনীতি করার দিন তো শেষ হওয়া উচিত। কারণ আপনি একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী মডেল থেকে একটা ডেমোক্রেটিক মডেলে যাবেন। আপনি কোঅপারেশন থাকবে, এনসিপি আপনার কলিগ, জামাত আপনার কলিগ, বিএনপি আপনার কলিগ, ফলে আপনি কে কত বেটার প্রপোজাল জনগণকে দিতে পারে তার একটা প্রতিযোগিতা হোক না। ফলে আমার কথাগুলো আমি বলতেছি যে এখানে পলিটিক্যাল প্রক্রিয়াটার মধ্যে পাওয়ার ক্যাপচার্ড বাই এলিটস, এই যে মডেলটা এখন যেটা একটা দেখা যাচ্ছে যে নন পলিটিক্যাল লোকজন একটা পাওয়ারকে গ্র্যাবস করে রাখার একটা চেষ্টা করতেছে, তেমনইভাবে যদি আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং রাজনৈতিক দলগুলো যদি রাষ্ট্রের মালিকানায় চলে যায়, ওই অবস্থা যদি তৈরি হয়, তাহলে তো আমরা যেটা চাচ্ছি সেটা হবে না। এই জন্য জনগণকে এম্পাওয়ার করতে হবে। জাহিদ ভাই যেটা বললো না, শেষ পর্যন্ত জনগণই ভরসা, এবং সেই জনগণ সংখ্যা না, আমার সমর্থক জনগণ না, যে আমার সমালোচনা করে ও জনগণ, ওই জায়গায় আসতে হবে। জনগণের কথা সবাই বলে, কিন্তু জনগণকে মিন করে যে ওর নামে স্লোগান দেয় শুধু ওকে না। আমার দল কোনোদিন ক্ষমতা যেতে না পারে, কিন্তু রাষ্ট্র আমার অধিকারের ব্যাপারে কোনো গাফিলতি করবে। আমরা শেষ করব ডক্টর জাহিদুর রহমান, একটা বিষয় আমরা যখন আলোচনা করি বা আলোচনা যে আজকে করলাম, বিএনপি, জামাত বা এনসিপি বা এখন অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু একটা জিনিস আলোচনা না করলে তো হবে না, সেটা হলো যারা ফ্যাসিস্ট ছিল, যারা চলে গিয়েছে, তাদের অস্তিত্ব তো আছে, এবং তাদের বিভিন্ন ষড়যন্ত্রের কথা শুনি বা আমরা দেখতেও পাই। এদের সাথে আছে পার্শ্ববর্তী দেশ, যারা বলেছে কয়েকদিন আগেও আপনি দেখেছেন, তারা বলেছেন যে জয়শঙ্কর একটা স্টেটমেন্ট বলেছেন যে বাংলাদেশের মঙ্গল তাদের মতো আর কেউ চায় না। তো এই যে তারাও তো এক ধরনের স্টেক হোল্ডার হয়ে দাঁড়িয়েছে, এবং তাদেরও নজরদারি আছে। আপনি এই যে অন্তর্বর্তী সরকার বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এই যে নির্বাচনের প্রক্রিয়া আমরা ঢুকছি, এদেরকে কি মাথার মধ্যে রাখা দরকার না?
মানে জয়শঙ্করের কথাটা যেটা হয়েছে, শেখ হাসিনা তো আসলে ওই যে লুইয়ের মতো যে আম দ্য স্টেট, শি বিকেম দ্য স্টেট। তো শেখ হাসিনা মানেই বাংলাদেশ মনে করে ভারত, সুতরাং বাংলাদেশের মঙ্গল আসলে ওখানে শেখ হাসিনা বসিয়ে পড়তে হবে। ডিএনএ বলেছেন, আমাদের ডিএনএতে আছে এটা। ভেরি ফানি। যাই হোক, আপনি যেটা বলছেন এটা খুবই সঠিক কথা, যে আমরা অলরেডি দেখছি এবং শেখ হাসিনা এখনও ক্রমাগত কথা বলছেন, এবং কথা বলাতে শুধু কথা বলা হচ্ছে তা না, এটা দিয়ে প্রমাণিত হয় যে আমাদের প্রধান উপদেষ্টা মোদির সাথে বসে কিন্তু এটাকেও আবার স্মরণ করিয়েছেন এবং চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যাতে এরকম বক্তব্য না দেন, কিন্তু সেটা দিচ্ছেন এবং ভারত বার্তা দিয়ে দিচ্ছে আসলে তোমাদের এই কথাটা আমরা পাত্তা দেবো না, আমরা তোমাকে ইরিটেট করতেই থাকবো। সো সামনে আমাদের আসলে জটিল পরিস্থিতি আছে। এখন সামনের নির্বাচনে এখন পর্যন্ত যে অবস্থা দাঁড়িয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ দল না এবং তার নিবন্ধন বাতিল হওয়ার মতো কিছু এখনও ঘটেনি। তো এই জিনিসটা যদি এই প্রেক্ষাপটে থাকে তাহলে তো আসলে তাদের নির্বাচনে যেতে দিতে হবে। শুধু সেটা না, আমি একটা উদাহরণ দিই, যে তারা মিছিল করছে। আমি দীর্ঘদিন একটা কথা বলছি, গোপালগঞ্জে একবার লিফলেট দেওয়ার সময় একজন আওয়ামী লীগের লোককে পুলিশ গ্রেফতার করেছে। আমি যদি প্রশ্ন করি আপনি তাকে কিভাবে গ্রেফতার করলেন, কিসের ভিত্তিতে গ্রেফতার? একটা স্টেট কিন্তু আবেগ দিয়ে চলবে না, একটা স্টেট আইন দিয়ে চলবে। সেজন্য আওয়ামী লীগের পলিটিক্যাল কর্মসূচির ব্যাপারেও রাষ্ট্রের অবস্থান কি হবে? আমাদের কিন্তু মতৈক্য আছে সমাজে যে ওর পলিটিক্যাল অবস্থান থাকবে না, তার নিষিদ্ধ হওয়া উচিত, এই মতৈক্যগুলো আছে, কিন্তু সেটাকেও আপনাকে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে করতে হবে। আওয়ামী লীগকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করা যাবে না দলকে, সেটা কিন্তু আইসিটি আইন থেকে বাতিল করে দিয়েছে এই সরকার। আওয়ামী লীগ এটা ঢুকিয়েছিল, এই সরকার বাতিল করেছে। এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য পলিটিক্যাল পার্টির যে আইন আছে 1978 সালে, সেটাই অপশন আছে। যদিও সেই অপশনের মধ্যে কিন্তু মানবতা বিরোধী অপরাধ নেই। আওয়ামী লীগ কিন্তু সংগঠন হিসাবে মানবতা বিরোধী অপরাধ করেছে, তারপরে সেটার মাধ্যমে সম্ভব। তো এই পদক্ষেপগুলো নেওয়া যাবে না তা বলছি না, কিন্তু আমরা দেখছি যে সরকার কিন্তু প্রকাশ্যে একরকম ঘোষণাও করে ফেলেছে। আমাদের প্রধান উপদেষ্টা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে বৈঠকে কিন্তু জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন না। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটাকে পলিটিক্যাল ইস্যু হিসাবে বাঁচিয়ে না রেখে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সরকার, আমার মনে হয় সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানুষের যে চাওয়া আছে সেটা আছে, এবং একই সাথে একটা জিনিস মনে রাখতে হবে, একটা দেশ তার জিও পলিটিক্স, তার ইন্টারন্যাশনাল পলিটিক্স, রিলেশনস, এগুলোকেও পুরো ইগনোর করতে পারে না। সো এটা খুবই জটিল জায়গা, কিন্তু আলোচনার মাধ্যমে একটা জায়গায় যাওয়া দরকার। জি, আপনি কি মনে করেন এই আওয়ামী লীগ প্রশ্নে? এখানে বহুবার আলোচনা করছি, সেটা হলো যে আওয়ামী লীগ শুধু সাংগঠনিকভাবে তো আওয়ামী লীগ একটা, এটা তো কোনো রাজনীতি না, এটা ফ্যাসিবাদ, আমরা জানি। এখন ফ্যাসিবাদ হলো অল অ্যাবাউট অর্গানাইজেশন। তো এখন এই অর্গানাইজেশনের ব্যাপারে সিদ্ধান্তটা কী হবে? এখন কথা হলো আওয়ামী লীগের যারা অপরাধী, ফৌজদারি অপরাধ করছে, গুম, খুন, হত্যা, ধর্ষণ, এগুলোর সাথে জড়িত, তার বিচার সবাই চায়। কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক রয়ে গেছে, এখন এতদিন যেরকম জামাত শিবির সন্দেহে তার সম্পত্তি দখল করছেন, তার ব্যবসা বাণিজ্য দখল করছেন, জামাতকে একটা মানে রাজনৈতিক গুটি আকারে বাঁচাই রাখছেন, আওয়ামী লীগকেও কি এরকমভাবে বাঁচাই রেখে তাকে ভিকটিম বানানো, তার সম্পত্তি দখল করা, তার নিয়ে মামলা বাণিজ্য করা, এগুলো করলে তো আপনি জাতিগত ঐক্য হবে না। দুই দিক থেকে তো ট্রমাটিক। তার মা তারে ফালাই দিয়ে পালাইছে, এবার আপনি তার ব্যবসা বাণিজ্য দখল করতেছেন, তারে যেখানে পাচ্ছেন সেখানে মারতেছেন, পুলিশ লেলায় দিচ্ছেন। এইভাবে তো জাতি ঐক্যবদ্ধ হবে না। আপনি জাতিগত ঐক্য করতে চান, একটা সংহতি চান, এবং আপনি আগামী দিনে একটা সুন্দর পরিবেশ চান যেখানে একটা রাজনীতি বিকশিত হবে। সেই ক্ষেত্রে দেখেন, আমি যে কথাটা প্রথম দিকে বলছিলাম সেটা হলো আগামী দিনে এই রাজনৈতিক দলগুলোর রাজনীতি বিকশিত হবে কিভাবে, সেটা হলো আওয়ামী লীগের ব্যাপারে কে কী পজিশন নেয় তার আলোকে তার রাজনীতির ফয়সালা হবে বা বিকাশ হবে। সেই পজিশনটা হইল দুই অর্থে, এক হলো সাংগঠনিকভাবে, আর একটা হলো আওয়ামী লীগ মানে কি। আওয়ামী লীগের একটা চরিত্র, স্বভাব, নফসানিয়াত যেটা বলি আমি, এই নফসানিয়াতটার থেকে সে নিজে কীভাবে মুক্ত করে। সে যদি মনে করে দখল করা তার অধিকার, সে আওয়ামী লীগের, হোক জামাত, হোক বিএনপি, হোক আপনার অন্য দল, তো সে যদি মনে করে ছলে বলে কৌশলে ক্ষমতা গুরুত্বপূর্ণ, রাজনীতি গুরুত্বপূর্ণ না, সে আওয়ামী লীগের। তো ফলে এই আওয়ামী মডেল থেকে মুক্ত করাটাই হলো আগামী দিনের রাজনীতি। এখন আপনি একটা ডেমোক্রেটিক ট্রানজিকশনে আসবেন। ডেমোক্রেটিক ট্রানজিকশনে দেখেন পৃথিবীর কোনো দেশে ফ্যাসিবাদকে একটা এক্সেপশন আকারে বিবেচনা করা হয় না। এই জন্য আমি শুরু থেকে যে প্রস্তাব দিছিলাম, আপনি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়ায় যান, ফৌজদারি অপরাধগুলোর বিচার করেন, যারা সমর্থক আছে তাদেরকে আপনি পলিটিক্যালি পুনর্বাসন করেন সমাজে। কারণ কি, আওয়ামী লীগকে অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগ আপনার ইন্টিমেট এনিমি, আপনার চাচাতো ভাই, আমার ফ্যামিলির লোক। এই ইন্টিমেট এনিমির মধ্যে ক্লিনজিংয়ের পলিটিক্স চলে না। আপনি 100% ইলিমিনেশন চালাইতে পারবেন না। প্রত্যেকের ফ্যামিলির মধ্যে আওয়ামী লীগ আছে, তো বাসায় যে মারামারি শুরু করে দিবে। তো তাইলে আপনি কী করতে হবে, যে এই যে এর যে রাজনীতিটা, এর যে ইডিওলজিটা, এটাকে আপনি ডিআওয়ামীকরণ করতে হবে, বিআওয়ামীকরণ করতে হবে। করার মধ্য দিয়ে তাকে একটা পলিটিক্যাল উইন্ডো দিতে হবে, যে পলিটিক্সটা একটা ডেমোক্রেটিক টলারেন্সি, আপনার সহনশীলতার রাজনীতির
জন্য সহায়ক হয়। আওয়ামী লীগ তো এটা কোনো সহনশীলতা রাজনীতি, ও এখনও বলে ভয়ঙ্কর রূপে ফেরত আসবো, হ্যাঁ, তার মানে তার ফেরত আসাটা একটা আতঙ্কের নাম, হ্যাঁ। তো এটা তো রাজনীতি না, এই মডেল রাজনীতি না। রাজনীতির যে মডেল সেইটা জনগণকে, এই জন্য আপনি যদি আওয়ামী লীগের ব্যাপারে একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া শুরু করেন, পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন, রাজনৈতিক পুনর্বাসন, তার মধ্যে দিয়ে অনেকগুলো জিনিস আপনি অ্যাচিভ করবেন। সেটা হলো ভারতের নীতি পরিবর্তন হতে বাধ্য, কারণ ভারত আওয়ামী লীগ ছাড়া আর কিছু চিনে না বাংলাদেশে। আরেকটা হলো জনগণ পলিটিক্যালি এডুকেটেড হবে। বাংলাদেশের মানুষ পলিটিক্যালি এডুকেটেড না, এটা দলাদলিতে উস্তাদ, হ্যাঁ, ও দল আন্ধ। এখানে পলিটিক্স দরকার আমাদের। বাংলাদেশের সমস্যাটা কি, এখানে এখনও যে আলোচনা আমরা করতেছি সেটা হলো আমাদের রাজনীতি লাগবে। রাজনীতির জন্যই তো নির্বাচন নিয়ে যাতে কোনো শঙ্কা তৈরি না হয়, যাতে ভোটবিহীন একটা ক্ষমতার আপনার কাঠামো তৈরি না হয়, সেই জন্যই তো আমরা জনগণকে সজাগ করার জন্য কথা বলতেছি। হ্যাঁ, আপনি আপনার পছন্দের প্রার্থীকে নিয়োগ দেন। আপনি যদি মনে করেন ও সাদাবাজ, হ্যাঁ, ও নেতা, ওরে আমি চাই না, আপনি নিজে নেতা হন। আপনার পলিটিক্স করার সময় দেখেন, পলিটিক্স না করার কাফারা হইলো আপনার চেয়ে বাজে লোক দ্বারা আপনি শাসিত হবেন। এবং রাজনীতিকে অন্য কিছু দিয়ে বাইপাস করার চেষ্টা হলো ডেঞ্জারাস। রাজনীতি একটা টোটাল সাবজেক্ট, পলিটিক্সকে অলওয়েজ পলিটিক্স দিয়ে মোকাবেলা করতে হবে, ছলে বলে কৌশলের কোনো সুযোগ নেই। তো এই জন্য আওয়ামী লীগ হলো একটা আমাদের ইমিডিয়েট ইন্টিমেট এনিমি, এবং আওয়ামী লীগকে আমাদের ডিল করতে পারতে হবে। এবং আওয়ামী লীগকে যদি কেউ মনে করে এটাকে পুঁজি করে সে, হ্যাঁ, এই যে কিছু সুজন সুখী ব্যবসা করছে ওই পারে পাঠাই দিছে, হ্যাঁ, তাদের কিন্তু খবর বাইর হবে টুডে অর টুমরো, হ্যাঁ, যারা এই যে এই বাণিজ্যটা করছে। তো ফলে আওয়ামী লীগকে আমি বলতেছি যে এটা আপনি ওই পুরানা পলিটিক্স, আওয়ামী লীগ দেখেন, আপনি আপনার শত্রুর বিরুদ্ধে বিজয় অর্জন করেও হেরে যেতে পারেন যদি সব শত্রুর খাসিলত স্বভাব আপনি অর্জন করে বসে থাকেন। ফলে আওয়ামী লীগ যা করছে জামাতের ক্ষেত্রে, অন্যান্যদের ক্ষেত্রে, আপনিও যদি আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা করেন, তাহলে আপনি কিসের বিজয়ী, কিসের অভ্যুত্থান আপনি করলেন, কি দেশ গঠন করবেন? ফলে আমি বলি একটা ইনসাফপূর্ণ সমাধান আওয়ামী লীগের ব্যাপারে আমাদের দরকার। রেজাউল করিম রনি, অনেক ধন্যবাদ। ডাক্তার জাহেদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এ পর্যন্তই।